উদ্ধার করা যাবে না, কিন্তু বাই অপারেশন অফ অ্যাক্ট দ্যাট হ্যাজ অলরেডি গন, দ্যাট হ্যাজ বিন ভেস্টেড, নোবডি চ্যালেঞ্জ, এবং অনেক জায়গায় চ্যালেঞ্জ হলেও সেগুলো আমরা উদ্ধার করতে পারিনি। কোর্ট সেগুলো আমাদের কথা মানেনি, বলেছে বাই অপারেশন অফ ল এক্সেস ল্যান্ড হ্যাজ অলরেডি বিন ভেস্টেড, মেবি ইটস ওয়াক, মেবি আদার রিলিজিয়াস প্রপার্টিজ। এইভাবে নরেন্দ্রপুর সেখানে কিছু বলার নেই আমাদের। আমরা এটা বলতে পারবো না যে শুধু আমাদের ওয়াকফের প্রপার্টি ইনডিসক্রিমিনেটলি ভেস্টিং করে দিয়েছে গভর্নমেন্ট, সেটা কিন্তু নয়। বাই অপারেশন অফ ল সব রিলিজিয়ান থেকে এই সমস্ত যারা রিলিজিয়াস প্রপার্টি ছিল সেগুলো ভেস্ট হয়েছে, উই ক্যানট হেল্প ইট। এখন প্রশ্ন হচ্ছে যেগুলো আমরা আছে অলরেডি, এখনো পর্যন্ত যেগুলো আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি, সেগুলোকে কিভাবে বাঁচাবো সেটাই প্রশ্ন। তো যে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, কেন এই স্টেট লেজিসলেশনগুলো এলো। এটা তো অ্যাকচুয়ালি দি ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ ইজ পার্ট অফ দি শরিয়া ল। এই ওয়াকফের কনসেপ্ট এসেছে শরিয়ত থেকে। আমাদের যেমন ম্যারেজ, ডাইভোর্স বা অন্যান্য রিলেটেড জিনিসগুলো শরিয়ত লয়ে হয়, তেমনি কিন্তু ওয়াকফ ইজ ওয়ান অফ দি ব্রাঞ্চ অফ মোহামেডান ল। 1913 প্রথম এনাক্টমেন্টে আসে, only to in order to have control। ভ্যালিডেশন অ্যাক্ট এলো, সেটা এই জন্য এলো যে কিছু ওয়াকফ করা হয়েছিল যেগুলোতে তার নেচার অ্যান্ড ক্যারেক্টার ছিল এই যে দি বেনিফিশিয়ারিজ অফ দি ফ্যামিলি অফ দি ওয়াকিফ। সেখানে একটা জাজমেন্ট হয়েছিল প্রিভি কাউন্সিলে, সেই জাজমেন্টে বলা হয়েছিল দিস কাইন্ড অফ ওয়াকফ আর নো মোর ভ্যালিড ওয়াকফ। কারণ হচ্ছে এর কোনো রিমোট বেনিফিট নেই, দিস ইজ নট ফর দি কমিউনিটি অ্যাট লার্জ, অ্যান্ড দি ইনকাম therefrom has been reserved only for the members of the family। আপনার নিজের ফ্যামিলির জন্য আপনি ওয়াকফ করেছেন, কিন্তু ইসলামিক অর্গানাইজেশন বা রিলিজিয়াস লোক যারা আছে বা যাদের কন্ট্রোলে ছিল, তাদের উপরে কন্ট্রোলটা আনার জন্য গভর্নমেন্ট এই সমস্ত এনাক্টমেন্টগুলো বিভিন্ন সময়, এগুলো স্ট্যাচুটারি কন্ট্রোল বলা হয়, সেই স্ট্যাচুটারি কন্ট্রোল দিয়ে রিলিজিয়াস প্রপার্টিগুলোকে কন্ট্রোল করতে চাইল। তো একটা সময় বিভিন্ন রকম অ্যাক্ট হলো, অ্যাক্টের মধ্যে অনেক ফ্লজ ছিল, ডিফেক্ট ছিল, হতে হতে সেই ওয়াকফ অ্যাক্টগুলো যখন দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গলে যেমন ধরুন ফর ইনস্ট্যান্স 1934 একটা অ্যাক্ট আমরা এনেছিলাম, যেটা বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট 1934। সুতরাং বেঙ্গলের যে ওয়াকফ প্রপার্টিগুলো আছে সেই ওয়াকফ প্রপার্টিগুলো গভর্ন হবে বাই 1934 অ্যাক্ট। তারপরে ইউপি অ্যাক্ট 1960 এলো, বিহার অ্যাক্ট 1948 অর সামথিং লাইক দ্যাট, তামিলনাড়ু অ্যাক্ট, এইভাবে বিভিন্ন স্টেটে বিভিন্ন অ্যাক্ট ওয়াজ ইন ফোর্স। তারপরেও সেটাকে কিন্তু আমার পেছনে ফেলে দেওয়া হচ্ছে যে এটা ঠিক না, এটা করতে হবে, মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান এগেন। তাহলে লাভ কী হলো? এতে কমিউনিটির কী লাভ হবে, ওয়াক প্রপার্টির কী লাভ হবে, অ্যাকচুয়াল ফর বেটারমেন্ট অফ দি ওয়াক কী লাভ হবে? আমি আর ওই ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না। নাও আই এম কামিং ডাইরেক্টলি টু দি অ্যামেন্ডমেন্ট বিল। By this time you must have got or must have seen either from newspaper or from other sources. I will not of Amendment Bill 2024. The moment it gets assent of the President, এটা আইন হয়ে যাবে, এটা আমরা মানতে বাধ্য হব। আজকে যে অবজেক্ট করছি, যে অপোজ করছি, ডায়াসে দাঁড়িয়ে, যেদিন বিল হয়ে যাবে, এই যেদিন অ্যাক্ট হয়ে যাবে, সেদিন কিন্তু আমি আর পারবো না এটার বিরুদ্ধে কিছু বলতে, এবং যখন বলবো সেটা বেআইনি হয়ে যাবে। At this stage I can oppose because it is bill, it is not law, it is not binding on us. কিন্তু the moment it gets assent from the President of India, it will be act, and we cannot oppose it, we cannot say anything against it, then আমরা তখন government may proceed against us. So long it is not an act, whatever you want you can discuss.